রাজনৈতিক পরিসরে ধর্মের এক বিশাল উল্লাস, এবং সেই উল্লাস শুধুমাত্র বিজেপির নয়, তারপরে দেখা যাচ্ছে রাহুল গান্ধীও মন্দিরে চলে যাচ্ছেন, তারপর দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মন্দির উদ্বোধন সংহতি যাত্রা করছেন, সেটাও মন্দির থেকে শুরু হয়ে পার্ক সার্কাস ময়দানে শেষ হচ্ছে। এই সম্পূর্ণ প্রত্যেকটি দল এখন কার্যত দেখা যাচ্ছে যে এই মন্দির আবহে ভাসছেন। কোথাও গিয়ে রাজনীতির পরিবর্তন ঘটে গিয়েছে ভারতবর্ষের বুকে, বা এটা পরিবর্তিত করার নিরিখে কি ধর্মকেই এখন বিচার করা হচ্ছে? দেখুন, ব্যক্তিগত স্তরে ধর্ম আচরণ যে কেউ করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিশ্বাস, কিন্তু রাজনীতিক সঙ্গে যখন ধর্মকে মিশিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এটা যারা করছেন, যারাই করবেন, তাদের মৃত্যু অবধারিত, আজ হোক কাল হোক। সুতরাং রাজনীতির সঙ্গে ধর্মের পরিষ্কার ফারাক রাখতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডের উপর দাঁড়িয়ে হবে। রাজনৈতিক কর্মসূচি, মানুষের মৌলিক অধিকার তাকে রক্ষার জন্য কর্মসূচি, সেটা কমিউনিস্টরা ধারাবাহিকভাবেই করছে। একজন নেতা মন্দিরে যাওয়া মানে এই নয় যে তিনি রাজনীতির সঙ্গে ধর্মের মিলন করছেন। এই প্রচারগুলো করেন কিন্তু প্রতিক্রিয়া শিবির, যাতে ওই ধর্মীয় যারা আছেন দুর্বল, তাদের রাজনীতির বিরুদ্ধে উস্কে দেওয়া যায়। কিন্তু যখন তারা বুঝবেন যে ওই লোকটা তো সাধারণভাবে সমাজে আমাদের সবার উপকার করে, রাজনীতি না করলে কী যায় আসে, ধর্মে না গেলে কী যায় আসে, কিছু যায় আসে না। আমি সেদিন যেমন নেতাজির জন্মদিনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল একটি এলাকায়, যে এলাকায় নাকি তৃণমূলীদের প্রবল প্রভাব। তো আমি গিয়েছিলাম, নেতাজির মূর্তি উন্মোচন হলো। সেখানকার লোকেরা এসে বললেন, আমাদের এখানে একটা মন্দির আছে, আপনি আসবেন? অনেকে বললেন, না উনি তো মন্দিরে যান না। হ্যাঁ, মন্দিরে ভাই আমি যাব না। আমি নিশ্চয়ই, আপনারা মন্দিরে পুজো করছেন, মন্দিরটা দেখব, আপনাদের ভালো হোক চেষ্টা করব। মানুষ গ্রহণ করলে যে মন্দিরে না গেলে পরে তুমি রাজনীতি করতে পারবে না, রাজনীতি করলে মন্দিরে যেতে পারবে না, এই দুটো কথাই ভুল। রাজনীতি দিয়ে তুমি মানুষকে প্রভাবিত করবে, সেটা না করে তুমি ধর্ম দিয়ে মানুষকে প্রভাবিত করছো, এটা হচ্ছে অপরাধ। কিন্তু এই যে ধর্মের প্রভাবটা রাজনীতির বুকে যতটা পড়েছে, এই বিষয়টাকে কাটানোর জন্য কি করে? এটার জন্য ধারাবাহিকভাবে আপনাকে আদর্শগত লড়াই করতে হবে, যেটা আমরা বারবার করার চেষ্টা করছি। কঠিন লড়াই, কিন্তু এই লড়াই চালিয়ে যেতে হবে। ধর্ম মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এইটা মানুষকে বোঝাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের টাকার ক্ষেত্রে বলছেন, হুঁশিয়ারি দিয়ে যে 1 সপ্তাহ সময়সীমা নির্ধারণ করে দিলাম, এরপরে টাকা দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলন হবে। উনি তো চিরকালই এই সমস্ত আবোল তাবোল কথা বলেন, অনর্থক কথা বলেন। কিছুদিন আগে ওর ভাইপো, তিনি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কি সব যাত্রাফাত্রা করলেন, নাটক করলেন, বহু লোককে তিনি পয়সা খরচা করে বিরিয়ানি খাইয়ে নিয়ে গেলেন দিল্লিতে, রাজঘাটে গিয়ে একটা অসভ্যতা করলেন। তারপর সেখান থেকে ফিরে এসে রাজভবনে বসে বললেন এই বিরাট বিপ্লব নাকি করে ফেলেছেন উনি, একেবারে সব টাকা পয়সা নিয়ে আদায় হয়ে যাবে। তারপর কিছুদিন পর মমতা ল্যাজ গুটিয়ে বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, কী কথা বললেন জানি না। প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে বললেন অফিসাররা ঠিক করবে। আর অফিসাররাই তো ঠিক করে, তার পরিণতির দরকার ছিল কি? তিনি ঘুরে ফিরে এলেন। আমরা কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছি ক্ষেত মজুর সমিতির পক্ষ থেকে। সেই মামলায় কলকাতা হাইকোর্ট শোনার পর 4 জনের একটা কমিটি করে দিয়েছেন যে তারা খতিয়ে দেখবেন। কিন্তু বাম এবং ইউপিএ আমলে এই যে মানরেগা আইন চালু হয়েছিল, এটা মানুষকে ন্যূনতম কাজ দেওয়ার অধিকারের গ্যারেন্টি, অনুদান নয়, অধিকারের গ্যারেন্টি। সরকারকে কাজ দিতে হবে। এই রাজ্যে সরকার কাজ দিচ্ছেন না, সেটাও আমাদের একটা বক্তব্য। কেন কাজ দিচ্ছেন না? আপনি তো কাজ দেওয়ার ব্যবস্থা করতে পারেন। কেন্দ্রীয় সরকার বলছে যে এই মনরেগার টাকা মমতা ভিন্ন খাতে খরচা করেছে, ওর স্পষ্ট জবাব কই নেই। সুতরাং উনি নিজে দুর্নীতি করবেন, দুর্নীতি করে সাধারণ মানুষের যেটুকু আইনি প্রাপ্য সেটাকে নষ্ট করছেন। তো এই আবার সাংঘাতিক আন্দোলন করবো এগুলো হচ্ছে লোককে বোকা বানাবার চেষ্টা। তবে উনি জেনে নিন যে লোকে অত সহজে আর বোকা বনছে না। একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে আপনি মামলা করেন বলে সব কিছু আটকে যায়, কি বলবেন? নিশ্চয়ই মামলা করব। মামলা আমি করি না, এই বোধটা জানি না। মামলাটা করেন বিচার প্রার্থীরা, আমি তাদের সওয়াল করি। আচ্ছা ভাবুন তো, যদি সরকার কোনো রকম অন্যায় বেনিয়ম না করবে, আদালত স্টে দেবে কেন? আদালত তো স্টে দিচ্ছে বেনিয়ম হচ্ছে বলে। ওরা তো আদালতে স্বীকার করছেন যে আমরা অন্যায় করেছি কিন্তু আমাদের ছেড়ে দাও। এটা কি মামার বাড়ি মোয়া নাকি? সুতরাং উনি যতই বক্তৃতা করুন না কেন, যতই আমার বিরুদ্ধে কথা বলুন না কেন, চিড়ে ভিজবে না।